আর মনোপলিস্টিক কম্পিটিশন। আচ্ছা, আরেকটা বিষয় পারফেক্ট কম্পিটিশন আমি তোমাদের একটু বলতে চাই, সেটা হয়তো আমি ওখানে বলা হয়নি আর কি। আমরা তো প্রফিটের ব্যাপারে দেখলাম যে প্রফিট আমরা মানে প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন, মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, এবং এটা হচ্ছে প্রাইস পারফেক্টলি কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে এটা আমরা দেখেছি। এটা তো মার্জিনাল অ্যাপ্রোচে আমরা ইকুইলিব্রিয়াম পেয়েছি এবং সেখান থেকে প্রফিটের পরিমাণ এবং লসের পরিমাণ আমরা বের করেছি। এটা আমরা টোটাল অ্যাপ্রোচেও কিন্তু বের করতে পারি। ধরো এটা যদি আমাদের মার্জিনাল রেভিনিউ, এটা যদি আমাদের টোটাল রেভিনিউ কার্ভ হয়, এটা হলো প্রোডাকশন, উৎপাদন বাড়ার সাথে সাথে টোটাল রেভিনিউ বাড়বে। আর হরিজন্টাল ভার্টিক্যাল এক্সিসে আমরা টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট এই কার্ভ যদি আঁকি, তখন আমরা জানি যে টোটাল কস্ট কার্ভটা কিন্তু দেখতে এমন, টোটাল কস্ট এরকম, বা এটা আচ্ছা, এখানে দেখো যে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ, যেখানে পার্থক্যটা আমাদের প্রফিটটা হচ্ছে তোমার টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, অর্থাৎ এই গ্যাপটা যদি বাড়ে তাহলে আমাদের প্রফিটটাও বেশি হবে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের মধ্যে। তো গ্যাপ আমরা এখানেও দেখি, বাদিকে দেখো এখানে যদি একটা পয়েন্ট আমরা দেই, ধরো এ পয়েন্ট, এবং এখানে যদি আমরা বি পয়েন্ট দেই, তাহলে দেখো এ পয়েন্টের এখানে দেখো এ পয়েন্টের আগে যদি আমি টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউর ডিফারেন্সটা দেখি, এখানেও একটা ডিফারেন্স আমরা পাই, এখানেও একটা ডিফারেন্স পাই, এখানে ম্যাক্সিমাম হবে। আবার আগেও তোমার বড় হতে পারে, কিন্তু আগেটা আমরা নেব না কেন? কারণ হচ্ছে যে যখনই প্রফিট হবে তখন আমরা উৎপাদন বাড়াই। এটা কি হবে? এটা কি প্রফিট হবে না লস হবে? আমি কিন্তু সিস্টেম, সরি, এটা হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্ট, আর এটা হচ্ছে টোটাল রেভিনিউ, টোটাল। তাহলে প্রফিট এখানে দেখো এই যে গ্যাপটা দেখলাম, এই গ্যাপটা কিন্তু ম্যাক্সিমাম, এখানেও ম্যাক্সিমাম। পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি, কে বলতে পারে? এখানে এই যে আমাদের কার্ভেচারটা আছে, এখানে আমরা দেখছি যে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ, এটা লস, এক্স্যাক্টলি। আর এখানে ম্যাক্সিমাম, কিন্তু এটা হচ্ছে তোমার লাভ, প্রফিট হবে। তাহলে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ যেখানে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টের গ্যাপ সবচেয়ে বেশি হবে, সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা তো আমরা টোটাল অ্যাপ্রোচে পেয়েছি। মার্জিনাল অ্যাপ্রোচও কিন্তু আমরা দেখেছিলাম, সেটা আমরা আগেই দেখেছি। এটা হলো টোটাল অ্যাপ্রোচ। এবং এখানে আরেকটা বিষয়, এই গ্যাপটা তুমি কিভাবে পাবা? সর্বোচ্চ গ্যাপ কিভাবে পাওয়া যাবে? যেখানে এই টোটাল কস্টের যে পয়েন্টে ট্যানজেন্ট আঁকলে সেটা টোটাল রেভিনিউর প্যারালাল হবে, সেই পয়েন্টটাই হচ্ছে, এই পয়েন্টটাই তোমাকে শো করবে ম্যাক্সিমাম গ্যাপ। বুঝতে পারছো? কারণ ট্যানজেন্টের যে স্লোপটা সেটাই হবে কি টোটাল কস্টের স্লোপ। এবং দেখো একই রকম, এখন টোটাল রেভিনিউ তুমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নাও, তাহলে আমরা পাবো মার্জিনাল রেভিনিউ। টোটাল কস্টের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিলে স্লোপ হবে, তাহলে মার্জিনাল কস্ট। একই কথা, যেটা হচ্ছে টোটাল অ্যাপ্রোচ, আগেরটা ছিল মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ অ্যাপ্রোচ। তাহলে টোটাল কস্ট, টোটাল রেভিনিউ যদি আমরা ব্যবহার করি, তাহলে সর্বোচ্চ গ্যাপ যেখানে হবে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বা ম্যাক্সিমাম কোয়ান্টিটি, সেটা। এবং সেটা পাওয়া যাবে কখন? যখন টোটাল কস্ট কার্ভের যে পয়েন্টে একটা
ট্যানজেন্ট আঁকলে সেই ট্যানজেন্টটা টোটাল রেভিনিউ কার্ভের সাথে প্যারালাল হবে, সেটাই হবে, সেখানেই আমরা ম্যাক্সিমাম গ্যাপ পাবো। কারণ অন্য জায়গায় তুমি দেখো তারা কিন্তু প্যারালাল হবে না। অন্যান্য পয়েন্ট তুমি যদি নাও, শুধুমাত্র ওই পয়েন্টেই তোমার প্যারালাল হবে। অন্য পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট রাখি সেটা কিন্তু উইল নট বি প্যারালাল টু দা টোটাল রেভিনিউ কার্ভ। আচ্ছা, এটুকু আমার একটু বলার ছিল আর কি। ওকে, আমরা পারফেক্ট কম্পিটিশন আমরা শেষ করেছি। ইমপারফেক্ট মার্কেট, ইমপারফেক্ট কম্পিটিশন অথবা ইমপারফেক্ট মার্কেট। ইমপারফেক্ট মার্কেটের মধ্যে আমরা বলেছিলাম যে মনোপলিস্টিক কম্পিটিশন নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম। মনোপলিস্টিক কেউ কি বলতে পারো মনোপলিস্টিক কম্পিটিশনের ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, যেগুলো আমি তোমাদের বলেছিলাম, সেগুলো কি কি? কিভাবে বুঝবা যে এই মার্কেটটা, এই কমোডিটির মার্কেটটা তোমার মনোপলিস্টিক কম্পিটিশন? কিভাবে বোঝা যাবে বলো তো? মনে আছে? মেনি থাকবে, লার্জ নাম্বার থাকবে না, থাকবে মেনি বায়ার্স এন্ড সেলার্স, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে স্যার আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, হ্যাঁ, differentiated product, differentiated by what? কিভাবে ডিফারেন্সিয়েটেড হতে পারে? স্যার মনে করেন যে স্যার সাবান একটা প্রোডাক্ট, ওর মধ্যে বিভিন্ন ফ্লেভারের ডিফারেন্স হতে পারে বা ইনগ্রেডিয়েন্টস এর কিছু টুকটাক ডিফারেন্স হতে পারে, প্যাকেজিং হতে পারে, মার্কেটিং এরও হতে পারে, বিভিন্ন ভাবে ডিফারেন্সিয়েটেড হয়। এবং আগে তো আমরা মনে করতাম যে এগ্রিকালচারাল প্রোডাক্ট হচ্ছে তোমার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এগ্রিকালচারাল প্রোডাক্টের, কিন্তু এখন কিন্তু সেটাও কিন্তু মনোপলিস্টিক হয়ে গেছে অনেকটা। যেমন এখন কিন্তু বাজারে দেখা যায় অর্গানিক বা আমরা বলি দেশি মাছ, দেখছো না? দেশি মাছ বলি, দেশি সবজি বলি, দেশি পেঁয়াজ বলি, ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে। অর্গানিক, দেশি, অর্গানিক, একটা হচ্ছে নট অর্গানিক, ইনঅর্গানিক বা নট অর্গানিক, আরেকটা হচ্ছে অর্গানিক। এগুলো কিন্তু তোমার দেশি মুরগির ডিম, ডিমের মধ্যে ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে। এগ্রিকালচার প্রোডাক্টস কিন্তু ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে। তো এটা ডিফারেন্সিয়েটেড বিভিন্ন ভাবে হতে পারে। তো মনোপলিস্টিক কম্পিটিশনের মূল ইয়েটা হচ্ছে মেনি সেলার্স এন্ড বায়ার্স এবং ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস, এগুলো। আর ইমপারফেক্ট ইনফরমেশন তো ডেফিনেটলি আছে। এবং ইজি টু এন্ট্রি এন্ড এক্সিট, সেটা ছিল পারফেক্ট কম্পিটিশনে একটা ক্যারেক্টারিস্টিক ছিল, ইজি এন্ট্রি এন্ড ইজি এক্সিট। কেউ একটা মুদি দোকান দিতে চাইলে যে সহজেই দোকান দিতে পারে, আবার ব্যবসা বন্ধ করে দিতে চাইলে সহজেই বন্ধ করে দিতে পারে। তো এটা তুলনামূলকভাবে পারফেক্ট কম্পিটিশনের থেকে একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে তো লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স না, কিছুটা ডিফিকাল্ট হবে আর কি। সেটা খুব বেশি পরিমাণে মানে ইজি এন্ট্রি এবং ইজি এক্সিট হবে, বাট নট লাইক পারফেক্ট কম্পিটিশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইকুইলিব্রিয়ামটা কিভাবে পাবো? এখানে ইকুইলিব্রিয়ামটা কিন্তু সেই আগের একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমরা পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে, ফার্মের ক্ষেত্রে মনে রেখো, পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম কিন্তু আমরা আলোচনা করেছি। ফার্মের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা এমন ছিল, কিন্তু ইন্ডাস্ট্রি যদি বলতাম ইভেন পারফেক্ট কম্পিটিশন, তখন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিমান্ড কার্ভ কেমন হবে বলতো? পারফেক্ট কম্পিটিশনে প্রাইস ছিল ফিক্সড, পারফেক্ট কম্পিটিশনে ফার্মের ক্ষেত্রে প্রাইস ছিল ফিক্সড। এক্স্যাক্টলি, কারণ প্রাইসটা কিন্তু সে নিজেই চেঞ্জ করতে পারবে। ইন্ডাস্ট্রি প্রাইসটা চেঞ্জ করতে পারে, আর যখনই প্রাইস চেঞ্জ হবে, ফিক্সড না হবে, তখন সেটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ হবে। কিন্তু পারফেক্টলি কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে প্রাইসটা ফিক্সড, কারণ ফার্ম হচ্ছে প্রাইস টেকার, আর ইন্ডাস্ট্রি হচ্ছে প্রাইস গিভার। ইন্ডাস্ট্রি ঠিক করে দেয় যে তোমার কি প্রাইসে হুইল সাবান বিক্রি করা হবে, কি প্রাইসে লাক্স সাবান বিক্রি করা হবে, আর ফার্ম যে মুদি দোকানদার, সে যেটা ইন্ডাস্ট্রি ঠিক করে দেয় সেই প্রাইসে সে বিক্রি করে, আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। তাহলে ফার্মের ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হবে প্যারালাল টু দ্য হরাইজন্টাল এক্সিস, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হবে ডাউনওয়ার্ড স্লোপিং। এটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের জন্য। আর মনোপলিস্টিক কম্পিটিশন আমরা যখন বলি, তখন ডেফিনেটলি এই ডিমান্ড কার্ভটা তোমার কি হবে? ডাউনওয়ার্ড স্লোপিং হবে, কারণ প্রাইস ডিফারেন্ট হবে। এবং এটা হচ্ছে তোমার ডিমান্ড, এটা কি ডিমান্ড কার্ভ।
ডিমান্ড কার্ভটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, সেটা কি মনে আছে তোমাদের? ডিমান্ড কার্ভটা অ্যাভারেজ রেভিনিউ কার্ভ মনে আছে? প্রাইস কার্ভটা সবসময় ডিমান্ড কার্ভ, এটা মনে রাখবা। অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ, তার মানে হচ্ছে পি টাইমস কিউ ডিভাইডেড বাই কিউ, তার মানে প্রাইস। তার মানে এই ডিমান্ড কার্ভটা, এই প্রাইস কার্ভটাই হচ্ছে ডিমান্ড কার্ভ। প্রাইস ডিফারেন্ট হবে, প্রাইস কার্ভটাই ডিমান্ড কার্ভ, এবং এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ এটা। তাহলে মার্জিনাল রেভিনিউ কার্ভ কি হবে, কেমন হবে? এখানে এখানে কি অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান হবে? প্রাইস তো ভিন্ন হচ্ছে, সেটা থেকে সমান হবে না স্যার। কেমন হবে তাহলে? খুব ইন্টারেস্টিং। ডিমান্ড কার্ভ ইকুয়েশন যদি আমরা আঁকি বা লিখি, ইকুয়েশন লিখলে তোমার কি হবে? ডিমান্ড কার্ভ ইকুয়েশন যদি আমরা আঁকি, সরি, ইকুয়েশন যদি আমরা লিখি তাহলে কি হবে? মার্জিনাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ থেকে মার্জিনাল রেভিনিউ কার্ভ ড্রাইভ করা যাবে? ড্রাইভ করতে পারবো আমরা? ডিমান্ড কার্ভ ইকুয়েশন কি হতে পারে বলো তো একটা, বলো তো। বলো। স্যার একটা ডাউনওয়ার্ড স্লোপিং, যেমন স্যার y is equal to mx plus c, এখানে m এর একটা নেগেটিভ মান থাকবে, তারপর স্যার c এর একটা মান থাকবে আর কি, এরকম হবে আর কি স্যার। তাহলে স্যার যদি এভারেজ, যদি ধরি এভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ, তাহলে স্যার ওটা ওই মার্জিনাল রেভিনিউ সবসময় কি এভারেজ রেভিনিউর ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে আর কি যাবে, মানে ক্রিটিক্যাল পয়েন্টে আর কি কাট করবে, এভারেজ রেভিনিউর ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে কাট করবে। না না বাবা, এটা 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 হবে না, সেটা কস্টের ক্ষেত্রে, প্রোডাক্ট এবং কস্টের ক্ষেত্রে, রেভিনিউর ক্ষেত্রে না। হ্যাঁ, ওটা প্রোডাক্ট এবং কস্টের ক্ষেত্রে, ঠিক আছে? প্রোডাক্ট এবং কস্টের ক্ষেত্রে সেটা হবে, বুঝছো? এক্ষেত্রে সেটা হবে না, এক্ষেত্রে সেটা হবে না। এখানে আমরা যেটা করতে পারি, যদি আমরা একটা ইকুয়েশন নেই, ধরো অ্যাভারেজ রেভিনিউর ইকুয়েশন যদি আমরা নেই, যেটা কি হবে? অ্যাভারেজ রেভিনিউ মানে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু হোয়াট? কিউ ইজ ইকুয়াল টু, আমরা যদি নেই কিউ ইজ ইকুয়াল টু কি হবে? এ মাইনাস বি কিউ। একটা ইকুয়েশন যদি আমরা লিখি, এ মাইনাস বিপি, পি হচ্ছে প্রাইস, ঠিক আছে? তো সেখান থেকে আমরা টোটাল রেভিনিউ যদি বের করতে চাই, তখন কি করবো আমরা? টোটাল রেভিনিউ বের করতে চাইলে কি করবো? আচ্ছা, আমি তোমাদের একটা ইকুয়েশন লিখি, লিখলে, হ্যাঁ, ইন্টিগ্রেশন না, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে না, ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা কিভাবে করবা? যদি আমরা এরকম করি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি কিউ, পি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কিউ, এটা যদি ডিমান্ড কার্ভ হয়, ডিমান্ড কার্ভ, ঠিক আছে, ডিমান্ড ইকুয়েশন। তাহলে এখানে এই পি, এটা কি? এই পিটা, এটা হলো, এটা কি তোমার অ্যাভারেজ রেভিনিউ না? এই পিটা কি অ্যাভারেজ রেভিনিউ না? জি স্যার, জি স্যার, এভারেজ রেভিনিউ। আচ্ছা, তাহলে এটা অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে পি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই, অন্য পেজে লিখি। আমরা দেখলাম অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে তোমার টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ, E times Q P প্রাইস। তাহলে এটাকে আমরা ধরলাম পি, ডিমান্ড কার্ভটা লিখলাম হচ্ছে এ মাইনাস পি কিউ। কি হচ্ছে কোয়ান্টিটি, পি হচ্ছে প্রাইস, এবং সেটা ইনভার্সলি রিলেটেড। এটা তোমরা জানো, স্যার পড়িয়েছেন তোমাদের, তাই না? জি স্যার। এখন আমাকে বলো, এটা তো হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ থেকে এখন তুমি টোটাল রেভিনিউ বের করতে পারবা? পারো তো? করো তো, কি হবে টোটাল রেভিনিউ, কিভাবে বের করবা? স্যার কিউ দিয়ে গুণ দিব। ইয়েস, কিউ দিয়ে মাল্টিপ্লাই করো। তা কিউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এ আর মাইনাস কিউ, তার মানে পি টাইমস কিউ, তাই না? এই তো,
টোটাল রেভিনিউ। জি স্যার। এটা হচ্ছে তোমার কিউ দিয়ে এ মাইনাস বি কিউ, তার মানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার, এই তো। এখন আমি তোমাকে যদি বলি মার্জিনাল রেভিনিউ বের করো, আমি তো এটা করে দেখালাম, আমি তো তোমাকে এটা করে দেখাবো না, পরে পরীক্ষাতে তোমাদের দেওয়া থাকবে। এটা হচ্ছে দেওয়া থাকবে অ্যাভারেজ রেভিনিউ ডিমান্ড কার্ভ, তখন তার থেকে তুমি মার্জিনাল রেভিনিউ কিভাবে বের করবা বলো? এখানে অ্যাভারেজ রেভিনিউ থেকে তোমাকে বলা হলো মার্জিনাল রেভিনিউ বের করো। স্যার টোটাল average থেকে রেভিনিউকে total back কিউ করবো। দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স্যাক্টলি। তো প্রথমে তুমি অ্যাভারেজ রেভিনিউ থেকে টোটাল রেভিনিউ বের করবা, টোটাল রেভিনিউ থেকে এখন মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ হচ্ছে ডি টি আর ওভার ডি কিউ। এখন করো, কত হয় দেখো, কত হয় এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো এই যে দুইটা কার্ভ যে আমরা আঁকলাম, অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ, এই গ্রাফটা গ্রাফিক্যালি কি হবে, এর মধ্যে পার্থক্যটা কি আছে সেটা আমাকে বলো। মার্জিনাল রেভিনিউ, হ্যাঁ বলো পার্থক্য কি আছে, মানে এই দুইটা কার্ভের মধ্যে কি পার্থক্য পাবে যদি আমরা এখানে এরকম ভাবে আঁকি। এটা এখানে ধরো অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ আমরা স্যার দিলাম, স্লোপের পার্থক্য হবে স্যার। স্লোপ কোনটা বেশি হবে? স্যার মার্জিনাল রেভিনিউটা বেশি স্টিপ হবে আর কি। স্টিপ হবে, কতটুকু স্টিপ হবে? Twice as much. ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তবে এটা যদি হয় তোমার অ্যাভারেজ রেভিনিউ, তাহলে এখানে এটা যদি হয় তোমার কথার কথা, এটা যদি হয় 10 তাহলে এটা হবে 5, এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন এটা যদি ইকুয়েশন দেওয়া থাকে তুমি ইকুয়েশন বের করতে পারবা। ইকুয়েশন বের করো, যে কোনো একটা পয়েন্ট এর ভ্যালু বসাও, বি এর ভ্যালু বসাও, পেয়ে যাবা। যে কোনো কিছু ভ্যালু বসাইলে পেয়ে যাচ্ছে তুমি। ধরো এই বি যদি আমরা 1 ধরি তাহলে কি হবে বলো? এখানে ধরো এটা যদি আমরা দেখি পি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, ইজ ইকুয়াল টু হচ্ছে এ ধরলাম ধরো 10 মাইনাস কিউ, তাহলে এখানে কি হবে 10 মাইনাস 2 কিউ, তাই না? তো দুইটা ইন্টারসেপ্ট কত হবে? হরিজন্টাল ইন্টারসেপ্ট কত হবে, এই ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কত হবে? 10 নাকি? 10। আর হরিজন্টাল ইন্টারসেপ্ট কত হবে? হরিজন্টাল ইন্টারসেপ্ট P0 হলে কি হচ্ছে 5, এই যে 5। আর এখানে কি যদি 0 হয়, P যদি 0 হয় কি হবে 10, এই 10। ঠিকই তো আছে, ঠিকই এঁকেছি আমরা। বুঝতে পারছো না বোঝো নাই? একটা স্ট্রেট লাইন জানার জন্য আমাদের কয়টা পয়েন্ট দরকার? স্ট্রেট লাইন আঁকতে গেলে দুইটা পয়েন্ট, তাই দুইটা পয়েন্ট আমি নিয়ে দিলাম। একটা হলো 0 কিউ, একটা হলো কিউ 0, একটা হলো কিউ 0 আর একটা হলো তোমার কিউ 0, একটা হলো 0 পি, আর পি বা যেটা, হ্যাঁ এই তো হয়ে গেল। বুঝতে গেছো? এই যে আমি আঁকলাম এটা বোঝা গেছে না বুঝতে পারোনি? পারছি স্যার। এই যে আমি একটা এক্সাম্পল দিলাম। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাথ দিলে পারা যাবে? সম সিরিজের বই প্র্যাকটিস করবা। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখন জানলাম যে হাউ উই ক্যান ড্র দ্য অ্যাভারেজ রেভিনিউ কার্ভ এন্ড দ্য মার্জিনাল রেভিনিউ কার্ভ। Now we will see how we can get the equilibrium. ইকুইলিব্রিয়াম আনার জন্য আমার কি করতে হবে? ইউনিভার্সাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি যেটা বললাম, মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট সব ক্ষেত্রে। তাহলে কি হবে বলো? এটা হচ্ছে তোমার অ্যাভারেজ রেভিনিউ বা প্রাইস, এটা হচ্ছে তোমার মার্জিনাল রেভিনিউ। তাহলে আমাদের ইকুইলিব্রিয়ামের জন্য কি আনতে হবে? কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য কোন গ্রাফ আঁকতে হবে? মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট কার্ভ আঁকি আমরা। মার্জিনাল কস্ট
তখন ইকুইলিব্রিয়াম কত হবে বলো? এখানে হবে না, যেখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ইন্টারসেক্ট করেছে। এখানে হবে? জি জি স্যার। স্যার। কোথায় গেল? আচ্ছা, এখানে ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে আমাদের করসপন্ডিং কোয়ান্টিটি কত হবে? কোথায় হবে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি? কিউ স্টার। প্রাইস হবে কোথায় বলো তো? আমি তোমাদের বলেছি এভারেজ রেভিনিউ কার্ভ হচ্ছে ডিমান্ড কার্ভ, এবং সেটা কি কার্ভ? ডিমান্ড, এবং সেটাকে আমরা কি বলছি? প্রাইস কার্ভ, তাই না? এভারেজ রেভিনিউ ইকুয়াল টু প্রাইস না? প্রাইস যদি হয় তাহলে প্রাইস, আমরা ইকুইলিব্রিয়াম প্রাইসটা কোথায় পাবো? ঠিক মার্জিনাল রেভিনিউ কার্ভের উপরে পাবো না এভারেজ রেভিনিউ কার্ভের উপরে পাবো? এটা তো ডিমান্ড কার্ভ, প্রাইসটা সবসময় ডিমান্ড এভারেজের উপরে, কারণ এভারেজ রেভিনিউটা হচ্ছে ডিমান্ড কার্ভ এবং প্রাইস কার্ভ। তাহলে এটা আমরা এক্সটেন্ড করলে, এখানে যদি আমরা এক্সটেন্ড করি এটাকে পারপেন্ডিকুলার আঁকি, এখানে আমরা পাবো ইকুইলিব্রিয়াম প্রাইস। রিমেম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ইকুইলিব্রিয়াম পাবা তুমি এখানে, কিন্তু প্রাইস কিন্তু এখানে পাওয়া যাবে না। দিস ইজ নট ইকুইলিব্রিয়াম প্রাইস। ইকুইলিব্রিয়াম প্রাইস হবে হচ্ছে তোমার এভারেজ রেভিনিউ কার্ভের উপরে। এন্ড ইট মেক সেন্স। কেন এটা ইট মেক সেন্স করে? কারণ হচ্ছে মার্জিনাল কস্টের থেকে অবশ্যই তোমার প্রাইসটা বড় হবে, তা না হলে ইমপারফেক্ট কম্পিটিশনে তারা কখনোই উৎপাদন করবে না। প্রাইসটা সবসময় মার্জিনাল কস্টের থেকে বেশি হবে। আর পারফেক্ট কম্পিটিশন ফার্মের ক্ষেত্রে কি মনে আছে? মনে আছে তোমাদের কি ছিল? কোনটা বড় ছিল, প্রাইস না মার্জিনাল কস্ট? কোনটা বড় ছিল পারফেক্ট কম্পিটিশন ফার্মের ক্ষেত্রে? কোনটা বড় ছিল, প্রাইস না মার্জিনাল কস্ট? ও বাবা রে, কি কথা বলে! পারফেক্ট কম্পিটিশন ফার্মের ক্ষেত্রে প্রাইস এবং মার্জিনাল কস্ট সমান ছিল বাবা, সব ক্ষেত্রে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাই ছিল প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। ভুলে গেছো কেন? এটা পারফেক্টলি কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে প্রাইস তো সবসময় মার্জিনাল কস্টের উপরে সমান ছিল। প্রাইস তো সবসময় সমান, এটা এডিশনাল কন্ডিশন ফর পারফেক্টলি কম্পিটিটিভ ফার্ম। কারণটা কি? কারণ হচ্ছে প্রাইস তো এখানে তো ফিক্সড প্রাইস, প্রাইস একটা স্ট্রেট লাইন ছিল, স্ট্রেট লাইন ছিল। তাহলে প্রাইস ছিল হচ্ছে মার্জিনাল রেভিনিউর সমান। মার্জিনাল রেভিনিউ সমান হলে এখানে মার্জিনাল কস্ট, তোমার মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সমান হলে ইকুইলিব্রিয়াম, এবং মার্জিনাল রেভিনিউ হচ্ছে ইকুয়াল টু প্রাইস, অতএব মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু প্রাইস। বুঝে নাই? মনে নাই? ওকে, মনে রাখতে হবে এটা কিন্তু একটা পারফেক্ট কম্পিটিশন এবং ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে খুব বড় রকমের পার্থক্য। পারফেক্টলি কম্পিটিটিভ ফার্মের ক্ষেত্রে প্রাইস হচ্ছে মার্জিনাল কস্টের সমান, কিন্তু ইমপারফেক্ট কম্পিটিশনে সব সময় প্রাইস ইজ গ্রেটার দ্যান মার্জিনাল কস্ট। ঠিক আছে? অতএব এটা হবে তোমার, এটা যদি E1 হয় এটাকে আমরা বলবো হিট। তো এটা আমরা পেলাম ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, বাট স্টিল উই ডু নট নো whether the producer will get the profit or the loss. এটাকে জানি আমরা? জানি না। সেটা জানার জন্য কি করতে হবে আমাদের? কি করতে হবে? প্রফিট এবং আচ্ছা এখানে এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, এভারেজ কস্ট রাখতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল রেভিনিউ কত বলো তো? ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমাদের টোটাল রেভিনিউ কত বলো? টোটাল রেভিনিউটা আগে বলো কত? টোটাল রেভিনিউ মানে কি? পি টাইমস কিউ। হ্যাঁ, তাহলে ও পি স্টার টাইমস ও কিউ স্টার, এই তো, ইজ ইকুয়াল টু হোয়াট? ও পি স্টার E2 কিউ স্টার। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম আমাদের টোটাল রেভিনিউ। আর আমাদের টোটাল কস্ট জানতে হবে, টোটাল কস্ট কত, সেটার জন্য আমাদের অ্যাভারেজ কস্ট আঁকতে হবে। অ্যাভারেজ কস্ট যদি আমরা আঁকি তাহলে অ্যাভারেজ কস্টের সাথে কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলেই আমরা পাবো টোটাল কস্ট। তো অ্যাভারেজ কস্ট আঁকার সময় মনে রাখতে হবে যেন সেটা তার মিনিমাম পয়েন্ট দিয়ে মার্জিনাল কস্ট চায়, অ্যাভারেজ কস্ট।
তাহলে এখন এখানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে অ্যাভারেজ কস্ট কত হবে সেটা আমরা কিভাবে পাবো বলো? এই কোয়ান্টিটিতে অ্যাভারেজ কস্ট কত, কেমনে পাবো? এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার রাখতে হবে। এক্স্যাক্ট এই তো ধরো E3, তাহলে আমার টোটাল কস্ট কত হবে কে বলতে পারে? এটা ধর আমি দিলাম হচ্ছে P2, টোটাল কস্ট কত হবে কে বলতে পারে? টোটাল কস্ট, হ্যাঁ কি বলো আবার বলো তো। OP1 না, 1 তো না, আমি P2 লিখেছি। OP1 না, OP2, এই যে P2 লিখেছি ঠিক আছে, এই গ্রিন কালি, গ্রিন কালার, OP2 এটা হলো পার ইউনিট কস্ট, OP2 এভারেজ কস্ট টাইমস হচ্ছে কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে OQ স্টার। টোটাল কস্ট কত হবে? OP2 E3 Q স্টার। বোঝা গেল? আচ্ছা তাহলে প্রফিট কত হবে বলো, প্রফিট না লস? কি হবে, কস্ট বেশি নাকি টোটাল রেভিনিউ বেশি? তাহলে এখানে কি হবে, আপনার আমার লস, তাই না? জি স্যার। লসের পরিমাণ কত বলো? স্যার লসের পরিমাণ কত? স্যার এটা হবে স্যার P1 না তো বাবা, এটা P2, P2 দেখতে পাচ্ছ না? আচ্ছা স্যার, সরি স্যার। হ্যাঁ স্যার P স্টার, হ্যাঁ বলো স্যার P2 E3 E1 তারপরে স্যার একটা ইয়ালা স্যার P1 সরি স্যার P2 E3 E2 P স্টার স্যার। ইয়েস ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। এই অংশটা তাই না? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছো? এভরিবডি? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এটা হলো লস, কিন্তু প্রফিটের ক্ষেত্রে কি হবে বলো? তোমরা আঁকবা, কিন্তু আমি আঁকার সাথে সাথে তোমরা কিন্তু আঁকবা, না আঁকলে কিন্তু এগুলো প্র্যাকটিস হবে না, পারবা না কিন্তু। এটা হচ্ছে লস, তো প্রফিটের ক্ষেত্রে কি হবে বলো তো, কে বলতে পারে? কি হবে বলো, প্রফিটের ক্ষেত্রে কি হবে? প্রথমত হচ্ছে সবগুলো একই, আমাকে ইকুইলিব্রিয়ামটা আগে বের করতে হবে। নাম্বার 1 মার্জিনাল কস্ট, এটা আগে ফার্স্ট বের করতেই হবে। ইকুইলিব্রিয়াম বের করতে হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এটা মাস্ট। এখন আমরা প্রফিট বের করবো, মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ যেখানে কাট করেছে সেখানে ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু আঁকতেই হবে। এখন আমি যদি তোমার কস্ট সরি কি বলে প্রফিট দেখাতে চাই, তখন কি হবে, এভারেজ কস্ট কার্ভ আঁকতে হবে, তাই না? এবং এভারেজ কস্ট কার্ভ আঁকতে গেলে খেয়াল রাখতে হবে কি, সেটার জন্য মার্জিনাল কস্ট কার্ভ যেন সেই কস্ট এভারেজ কস্ট কার্ভে মিনিমাম পয়েন্ট দিয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন আমাকে বলো তো, এখানে এই ইকুইলিব্রিয়াম কিউ স্টার যে কোয়ান্টিটি আছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, সেখানে এই কোয়ান্টিটির করেসপন্ডিং কস্ট কত হবে, এভারেজ কস্ট? স্যার ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা এই যে তুমি কি এটার কথা বলছো বাবা? সো ব্লু এন্ড হ্যাসেল, এটা গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা হচ্ছে তোমার, ধরো আমি দিলাম এখানে P1, এটা হচ্ছে তোমার এভারেজ কস্ট। OP1 হচ্ছে এভারেজ কস্ট, কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে হচ্ছে টোটাল কস্ট। তাহলে এখানে প্রফিট কতটুকু কে বলতে পারে? টোটাল রেভিনিউ তো আমরা দেখেছি প্রথমেই, টোটাল রেভিনিউ রেড কালারে, এখন দেখলাম টোটাল কস্ট, তাহলে আমাদের টোটাল প্রফিট কতটুকু?
Sir, P star, E2, E3, P1. এক্সিলেন্ট, ইয়া, থ্যাংক ইউ সো মাচ। এইটা হলো আমাদের প্রফিট। এখন যদি তোমাদের বলি যে জিরো প্রফিট আর্ন করে যদি, তখন কি হবে? মনোপলিস্টিক কম্পিটিশন, তখন কি হবে? জিরো প্রফিট কে বলতে পারে? এগুলো কিন্তু সবসময় করতে হবে। মার্জিনাল কস্ট এটা আমরা করে ফেললাম, ইকুইলিব্রিয়াম কন্ডিশন নিয়ে নিলাম, পেয়ে গেলাম, পি স্টার কিউ স্টার পাইলাম। বলো। স্যার অ্যাভারেজ কস্ট যখন মার্জিনাল রেভিনিউ ট্যানজেন্ট হয় তখন স্যার। মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ? স্যার অ্যাভারেজ রেভিনিউ, স্যার অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ, রাইট। এটা খেয়াল রাখো। তাই না? এখানে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ সমান হবে নাকি? জি স্যার। তাহলে এখানে জিরো প্রফিট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট এসে যাবো। সবাই বুঝতে পেরেছো? এগুলো ম্যাথ যদি দেওয়া থাকে, টোটাল কস্ট কার্ভ দেওয়া থাকলো, তোমাদের দেওয়া থাকলো টোটাল কস্টের ইকুয়েশন দেওয়া থাকলো, টোটাল রেভিনিউ দেওয়া থাকলো, অথবা অ্যাভারেজ রেভিনিউ দেওয়া থাকলো। এখন তোমাকে বের করা হলো এখান থেকে সবকিছু বের করা সম্ভব কিনা বলো। শুধু দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, অ্যাভারেজ রেভিনিউ এবং টোটাল কস্ট। বের করা সম্ভব? অথবা অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ রেভিনিউ এবং অ্যাভারেজ কস্ট দেওয়া আছে, পারবা সব বের করতে? সব বের করা সম্ভব। তাহলে অ্যাভারেজ রেভিনিউ থেকে দেবে টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ থেকে হবে মার্জিনাল রেভিনিউ, সরি, অ্যাভারেজ কস্ট থেকে হবে টোটাল কস্ট, টোটাল কস্ট থেকে হবে মার্জিনাল কস্ট। ডান। You have all information in your hand. সবকিছু বের করতে পারছো তুমি। অ্যাভারেজ কস্ট আঁকবা, টোটাল কস্ট থেকে মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ, সবকিছু আঁকলা। ইকুইলিব্রিয়াম পাবা, ইকুইলিব্রিয়াম থেকে এরপরে অ্যাভারেজ কস্ট আঁকবা, প্রফিট অথবা লস পাবা। এই তো, ডান। শুধু দুটা কস্ট, একটা কস্ট কার্ভ এবং একটা রেভিনিউ কার্ভ দেওয়া থাকলেই হলো। যে কোনো রেভিনিউ কার্ভ দেওয়া থাকলেই হলো, সেখান থেকে সবকিছু বের করা সম্ভব। কিন্তু এটা আমি তোমাদের দেবো না এখন, কারণ মার্জিনাল রেভিনিউ থেকে টোটাল রেভিনিউ বের করতে গেলে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? ওইটা আমি দেবো না এখানে, নাকি? উল্টা করতে হবে না? জি স্যার। জি স্যার। সেটা করবো না। ইন্টিগ্রেশন করতে দেবো না, ডিফারেন্সিয়েশন করবো, ইন্টিগ্রেশনের দরকার নেই, সেটা আমি করতে দেবো। আর উল্টা করতে গেলে তো তোমার ইয়ে লাগবে। আচ্ছা, ঠিক আছে, ইন্টিগ্রাল তোমাদের করার দরকার নেই। আর আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। কি রে, চলে যায় কেন? কি চলে আসে? বিরক্ত। ওকে, ঠিক আছে। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আমার কি এতক্ষণ ভিডিও অন ছিল? Oh my God, I didn't see that. Okay. কি ব্যাপার? শেয়ার করলে কি ভিডিও অন হয়ে যায় না? সেটা আর কথা। আচ্ছা, ওকে। আমাদের
এখন আমরা দেখবো অলিগোপলি। পারফেক্ট কম্পিটিশন দেখলাম, মনোপলিস্টিক কম্পিটিশন দেখলাম, এখন অলিগোপলি। অলিগোপলি তো অলিগোপলিটা কি? এখানে তোমার একই রকম, এটাও ডিফারেন্সিয়েটেড হয়, কিন্তু এখানে সেলারের সংখ্যা হচ্ছে ফিউ সেলার্স, আর একই রকম মনোপলিস্টিক কম্পিটিশনের মতোই ফিউ সেলার্স এখানে হবে। ঠিক আছে, এই অলিগোপলির মধ্যে আবার তোমার অনেক পার্থক্য আছে, বেশ কিছু আছে। ডুওপলি আছে, ডুওপলি হচ্ছে 2 জন সেলার যদি হয়। ডুওপলিতে আমরা কি করি, একজন হচ্ছে তোমার লিডার আর একজন হচ্ছে ফলোয়ার। এগুলো তোমাদের দরকার নাই, এত দূরে আমরা যাবো না। লিডার এবং ফলোয়ার মানে দুজনের মধ্যে একজন লিডার হয়, একজন ফলোয়ার হয়। একজন যদি প্রাইস চেঞ্জ করে তাহলে আরেকজনের প্রাইস চেঞ্জ করবে, বুঝছো? একজন কোয়ান্টিটি চেঞ্জ করলে আরেকজন কোয়ান্টিটি চেঞ্জ করবে। এটাকে ডুওপলি বলে, 2 জন লিডার ফলোয়ার। অলিগোপলির একটা অংশ, সেটা আমরা এখানে অত বেশি আলোচনা করবো না। তোমরা কার্টেলের নাম শুনেছো? কার্টেল কখনো কি শুনেছো? কার্টেল স্পেলিংটা কি রকম স্যার? CARTL। জি স্যার, basically a gang. হ্যাঁ Sir, it's kind of a gang, but in a monopoly type or ki, in another sense. না, এটা কার্টেল হচ্ছে বেসিক্যালি কন্টেইন করে স্যার, মানে কন্ট্রোল করে সবকিছু একটা স্পেসিফিক রিজনে। যেমন এটা হতে পারে তোমার ধরো ফিউ সেলার্স, আমি যেহেতু বললাম এটা কার্টেল করতে পারে। কার্টেল হচ্ছে তারা, যেমন ধরো পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে আমরা যে বলি, পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কেন আমরা হোয়াই উই প্রেফার পারফেক্ট কম্পিটিশন, কারণটা কি? কারণ হচ্ছে যে স্কোপ নেই তখন, কারণ থাউজেন্ডস এন্ড তোমার মিলিয়ন্স অফ ফার্মার্স প্রডিউসিং দ্য এগ্রিকালচারাল প্রোডাক্ট। সাধারণত এগ্রিকালচার কৃষকরা কিন্তু তোমার কার্টেল করতে পারে না, তাদের মধ্যে কোনো নেগোসিয়েশন হওয়া খুব ডিফিকাল্ট। সারা বাংলাদেশের সবকিছু একসাথে হবে, খুব ডিফিকাল্ট। কিন্তু কিছু কিছু এখন আবার সেটা কার্টেল করে ফেলে, কারণ অল্প কিছু সংখ্যক লোক তারা তোমার ধরো ওই চাল এনে তোমার সারা বাংলাদেশে সাপ্লাই করে, সেটা কার্টেল হতে পারে। আবার ধরো এই চিনিও কিন্তু তোমার খুব সম্ভবত 10 জন না 15 জন ইম্পোর্টার আছে চিনির। সুগারের জন্য ওনলি 15 ইম্পোর্টার্স আই থিঙ্ক কার্টেল করতে পারে, ইচ্ছে করে দাম বাড়ায় কমায়। তা কার্টেল হচ্ছে ফিউ ইন্ডিপেন্ডেন্ট নাম্বারস অফ সেলার্স, তারা একসাথে কথা বলে নেগোসিয়েশন করে সেই কোয়ান্টিটি এবং প্রাইসটা তোমার কন্ট্রোল করে। একটা ইন্টারন্যাশনাল কার্টেলের নাম বলতে পারবা? ইন্টারন্যাশনাল কার্টেল, আন্তর্জাতিক কার্টেল কি আছে? ওপেক নাম শুনেছ? না স্যার। এটা খুব সম্ভবত অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। OPEC, Organization of the Petroleum Exporting Countries, ঠিক আছে? OPEC কিন্তু একটা কার্টেল। এখানে এটার মেম্বার কতজন? OPEC এর মেম্বার সংখ্যা কতজন? এটা তোমার 15টা কান্ট্রি মিলে OPEC এর মেম্বারশিপ, অনলি 15 কান্ট্রিজ। ওয়ার্ল্ডে এই 15টা কান্ট্রি তোমার তেল রপ্তানি করে, তেল রপ্তানি নিয়ন্ত্রণ করে। 15 কান্ট্রিজ অনলি সারা পৃথিবীতে তেলের রপ্তানি করে, রপ্তানি করে, তারা এক্সপোর্ট করে। তারা দাম বাড়ায় কমায়, কোয়ান্টিটি কমায় বাড়ায়, যাতে দামটা যাতে একই মানে কনসিস্টেন্ট থাকে সবার জন্য, যাতে সেটা প্রফিটেবল হয়, এরকম তারা একসাথে নেগোসিয়েশন করে। যারা পারফেক্ট কম্পিটিশন কখনোই কার্টেল হওয়া সম্ভব না। OPEC is one of the example of cartel. Then you can also say that there is oligopoly, few sellers. ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে লার্জ নাম্বার অফ সেলার থেকে আস্তে আস্তে আমরা কিন্তু কম সেলারের দিকে আসতেছি। পারফেক্ট কম্পিটিশন হচ্ছে লার্জ নাম্বার অফ সেলার্স, আইডেন্টিক্যাল প্রোডাক্ট, এবং ইজি এন্ট্রি ইজি এক্সিট। যতই আমরা পরবর্তীতে আসছি তখন এক্সিট এবং এন্ট্রি কিন্তু ডিফিকাল্ট, কারণ এখানে কিন্তু এক্সিট এন্ট্রি কিন্তু অনেক ডিফিকাল্ট দেন মনোপলিস্টিক কম্পিটিশন, দেন হচ্ছে তোমার পারফেক্ট কম্পিটিশন।
কারণ এখানে তো তোমার হিউজ ইনভেস্টমেন্ট, অনেক বিলিয়নস অফ ডলার ইনভেস্ট, এটা সেটা পারবে না। অলিগো বলে তো আরো আরো রেস্ট্রিকশন আরো বেশি। ইচ্ছে করলে তুমি ব্যবসা শুরু করতে পারবা না, ইচ্ছে করলে তুমি যেতে পারবা না। নট ইজি এক্সিট এন্ড এন্ট্রি, ঠিক আছে? ফিউ সেলার্স। আর মনোপলিস্টিক কম্পারিশনে মেনি সেলার্স, বাট প্রোডাক্ট হচ্ছে ডিফারেন্সিয়েটেড। এক্সিট এবং এন্ট্রি পারফেক্ট কম্পিটিশনের মতো ওরকম না, কিন্তু অলিগোপলির থেকে বেশি। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মনোপলি। মনোপলিটা হচ্ছে সিঙ্গেল সেলার। যেমন এখানে ওয়াসা বা ডেসা, আগে ছিল সিটিসেল বা টিএনটি ছিল আগে। তোমরা কি টিএনটি, তোমরা বোধহয় টিএনটি যুগে ছিল না? এখন কারো বাসায় কি টেলিফোন আছে? টিএনটি যুগে ছিলাম স্যার। ছিলা? জি স্যার। ছোট ছিলাম মনে হয় না স্যার? আপ আনটিল রিসেন্টলি স্যার ইউজ করা হয়তো টিএনটি। করা হয় বাসা বাড়িতে, কম করা হয় না? বাসা বাড়িতে খুব কম করা হয়, মানে বাসাতে, মানুষের বাসায়। আগে যেমন এখানে আমরা দেখতাম যে সব বাসায় বাসায় টিএনটি, এখন কি সেটা অতটা না মনে হয়, তুলনামূলক ওরকম না, আগের মতো না। এখন তো ফোন, সবাই মোবাইল, যারা আগে নিয়েছে, নতুন করে বাসা বাড়িতে টিএনটি কম নেয়, ওরকম না। আর যখন মোবাইল ছিল না তখন তো টিএনটির উপরে নির্ভরশীল, তাই না? যখন মোবাইল ছিল না তখন সবাই টিএনটি, ওই হ্যান্ডসেট। হ্যাঁ ওটাই তো, ওগুলোই, হ্যাঁ হ্যান্ডসেট। তো ওগুলো তোমার তখন ওটা কিন্তু ছিল মনোপলি, একদম একচেটিয়া। কিছু মানুষের বাসায় হয়তো ফোন থাকতো, টেলিফোন থাকতো। আমরা যখন অনেক ছোট, 30 বছর আগে, 32 বছর আগে, এগুলো তো কল্পনাও ছিল না যে কি হইতে পারে। 30-35 বছর আগে চিন্তা করতে পারতাম না টেলিফোনের। এমনও হয়েছে আমরা এক্সচেঞ্জে গিয়ে ফোন দিতাম বাইরে দেশে। আচ্ছা যাই হোক, বিদেশি কল কি, বিদেশি কি বলে, এসডি কল না কি বলে, ইন্টারন্যাশনাল কল, সেটা আবার আলাদা। সেটা এই টিএনটিতে সবসময় পাওয়া যেত না, ইয়ে ভালো ছিল না। যাই হোক, এনিওয়ে দ্যাট ওয়াজ দ্য ড্রাস্টিক চেঞ্জ আমাদের। ঠিক দিচ্ছে কেন? আইএসডি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মনোপলির ক্ষেত্রে কি হবে? সিঙ্গেল সেলার। এখন মনোপলি কিন্তু যে আগে যে গ্রাফগুলো দেখালাম আমি, মনোপলি কিন্তু তোমার কখনোই লস করবে না। লস করলে সে বন্ধ করে দেবে, সে লস করবে না। সে কি করবে? সে কিন্তু প্রফিটই করবে, সবসময় সে প্রফিট করতে চায়। এই মার্জিনাল কস্ট। এবং সে সবসময় প্রফিট করবে, সবসময় প্রফিট করবে মনোপলির ক্ষেত্রে। ঠিক আছে, একজন মাত্র সিঙ্গেল সেলার থাকবে। এবং এই যেটা করবে সেটা হচ্ছে কনজিউমার সারপ্লাস একদম এক্সট্রাক্ট করে ফেলবে। এখন আমাদের আমরা জানবো যে কনজিউমার সারপ্লাস কি, প্রোডিউসার সারপ্লাস কি, সেটা আমরা দেখবো। তো ওই মনোপলি কি করে সে দেখবা, ইমপারফেক্ট কম্পিটিশনে হয় বিশেষ করে মনোপলিতে, সে প্রাইস ডিসক্রিমিনেশন করে। প্রাইস ডিসক্রিমিনেশন মানে কি? কিভাবে প্রাইস ডিসক্রিমিনেশন করে? তোমাদের বিভিন্ন আছে, দেখো উনি এই মনোপলি যেটা করে সেটা হলো যে কনজিউমার সারপ্লাস যেটা আছে, হোয়াট ইজ কনজিউমার সারপ্লাস? এটা আমি তোমাদের শেখাবো। কনজিউমার সারপ্লাস যেটা আছে সব সে এক্সট্রাক্ট করে ফেলে। কিভাবে? প্রাইস ডিসক্রিমিনেশন করে। মানে সে চেষ্টা করে, মনোপলি ট্রাইস টু কভার অল লেভেলস অফ কনজিউমার্স। সব ধরনের কনজিউমার তারা কভার করবে। যেমন ধরো মোবাইল কোম্পানি যখন আসছিল প্রথম দিকে, কি হয়েছে? ডিজুস কে তোমরা দেখেছো? ডিজুস দেখো নাই তোমরা? তোমাদের মামা চাচা? না, ডিজুসের ক্ষেত্রে তোমরা ছোট
দেখছো? কিন্তু ডিজিজের সেই প্রথম দিকে যখন ডিজিজ আসে, তোমাদের মামা চাচা আঙ্কেল যারা আছে এদিকে জিজ্ঞেস করবা 2002, 3, 4, 5 ও মাই গড, হ্যাঁ পুরো ধ্বংস, ডিজুস যুগ। তখন তো বলতো যে ডিজুস আমল আর কি, এই ধরনের ডিজুস যুগ ছিল আর কি। এই ডিজুসের সময় কি করতো, একটা হলো ডিজুস, তার মানে হচ্ছে ওই এটা হলো ছেলে মেয়েদের জন্য আর কি, ইউনিভার্সিটিতে পড়ে বা স্কুল কলেজে, ইউনিভার্সিটি কলেজে পড়ে, এদের জন্য একটা প্যাকেজ মোবাইলে। আচ্ছা, এরপরে তোমার বলতো যে যারা চাকরিজীবী তাদের জন্য একটা, যারা তোমার ওল্ড তাদের জন্য একটা, তাহলে মহিলাদের জন্য একটা, মানে বিভিন্ন ব্যবসায়ীদের জন্য একটা, মানে এত রকমের প্যাকেজ করে, মানে এইভাবে সে প্রাইস ডিসক্রিমিনেশন করে। প্রাইস ডিসক্রিমিনেশন মানে হচ্ছে যে বিভিন্ন রকমের প্রাইস বিভিন্ন রকমের কনজিউমারের জন্য। যেমন বাসে কি বলে, হাফ ভাড়া, 1/4, 1/2 এরকম বলে। আর মোবাইল কোম্পানির ক্ষেত্রে তারা কি করেছে, সমস্ত শ্রেণীর কনজিউমারদেরকে তারা কভার করার চেষ্টা করেছে, কাউকে সে বাদ রাখবে না। এবং বিভিন্ন রকমের প্রাইস ডিসক্রিমিনেশন, এই প্রাইস ডিসক্রিমিনেশনের বিভিন্ন টাইপ আছে। ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন এটা খুব সম্ভবত হচ্ছে বিভিন্ন পার্সনের জন্য বিভিন্ন প্রাইস, এক এক পার্সনের জন্য এক এক ধরনের প্রাইস। ওই যে গ্রুপ বললাম, স্টুডেন্ট, তারপরে তোমার ফিমেল, চাকরিজীবী, তারপরে তোমার বিজনেসম্যান, বিভিন্ন গ্রুপ অফ পিপলের জন্য, বিভিন্ন গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন প্রাইস। আচ্ছা, এটা হলো একটা ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি খুব সম্ভবত হচ্ছে বিভিন্ন কোয়ান্টিটির জন্য বিভিন্ন প্রাইস। তোমরা দেখো 1 লিটার পানি কিনলে যেটা পাবা, 5 লিটার কিনলে তুলনামূলক দাম কম, অথবা একটা কিনলে যেই দাম 1 ডজন কিনলে কম দাম, কলমের ক্ষেত্রে বলো বা অন্য ক্ষেত্রে বলো। এই কোয়ান্টিটি যদি চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জ, সেটাকে বলে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। আর থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন হচ্ছে দুইটাই বোধহয়, বোথ প্রাইস এবং কোয়ান্টিটি চেঞ্জ হয়, এরকম আর কি। তার মানে সে সব শ্রেণীর কনজিউমারদেরকে সে কভার করার চেষ্টা করে, মনোপলি। এবং এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি মনোপলি এক্সট্রাক্টস অল কনজিউমার সারপ্লাস বাই প্রাইস ডিসক্রিমিনেশন। বুঝছো? তো নেক্সট ক্লাসে আমাদের পড়ার থাকবে হচ্ছে কনজিউমার সারপ্লাস। মনে করায় আমাকে যদি আমি খেয়াল করতে পারি, কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডাক্টিভ সারপ্লাস। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা এখন এখানে রাখবো। স্যার আগামী সপ্তাহে কি একটা সিটি নাও যায় স্যার? নিতে পারি, বলো কোনটা নেব? সিটি লাস্ট দিন স্যার একটা সিটি নিয়ে নেন। বলো কতটুকু নেব বলো। সিলেবাস আপনি যতটুকু বলেন স্যার। আমাদের ইয়ে ছিল কতটুকু, সিলেবাস ছিল কি, আগেরটা ছিল কি অপটিমাইজেশন? জি স্যার, অপটিমাইজেশন করি। তাহলে এখন এবার মার্কেট নাও। মার্কেট স্যার আজকে পর্যন্ত। ওকে ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। তাহলে স্যার মানে নেক্সট উইকের ওয়েডনেসডে স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে। আজকে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। মার্কেট আমাদের শেষ মোটামুটি, কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাসটা পড়াবো, এরপরে মার্কেট শেষ। আজকে যে পর্যন্ত পড়ালাম সেই পর্যন্ত, অথবা নেক্সট ক্লাসে আমরা কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস পড়াইলাম, সেটা তোমরা নিয়ে দিলাম, তাই না? তাহলে মোটামুটি সবই আমাদের কভার। ঠিক আছে, তাহলে অলিগোপলির আর মানে ডিটেইলস আর কিছু পড়া লাগবে? আমি তোমাদের স্লাইড গুলো দিয়ে দেবো, তোমরা যে কোনো একটা বই পড়ে নিও। আমি যা পড়েছি এরপরে মোটামুটি স্লাইড পড়লে তোমরা সব বুঝতে পারবা। এগুলোই হয়তো একটু বিস্তারিত ভাবে লেখা আছে, না বোঝার কিছু নেই। কঠিন যেগুলো বোঝার সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি ক্লাসে কভার। স্লাইড পড়বা, একটা বইয়ের চ্যাপ্টার পড়বা, শেষ। এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, বুঝছো? আমি তো এখানে পড়িয়ে দিলাম, একটা হচ্ছে পারফেক্ট কম্পারিশন একটা চ্যাপ্টার, মনোপলিতে একটা চ্যাপ্টার, মনোপলিস্টিক কম্পারিশন একটা চ্যাপ্টার, অলিগোপলিতে একটা চ্যাপ্টার, 4 চ্যাপ্টার্স। বুঝছো? কিন্তু ছোট ছোট, অত বড় না। পারফেক্ট কম্পারিশন একটু বড়, এরপরে সব ছোট, বড় না, জাস্ট কনসেপ্ট। ঠিক আছে, আজকে কার কোনো কোশ্চেন আছে? আমি তোমাদের স্লাইড দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু স্লাইড পড়লেই শুধু হবে না, বই পড়তে হবে। সংশ্লিষ্ট থেকে ম্যাথ করবা, সব পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, এগুলো সার্চ দেবা,
কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস, এটা আমি নেক্সট ক্লাসে যেটা দেখাবো, ওটাও পরীক্ষার মধ্যে নিয়ে নাও। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আজকে আমরা এখানে শেষ করব। ভালো থেকে সবাই সুস্থ। Okay, sir. Assalamu alaikum, sir. ওকে, আসসালাম।